রাজধানীতে এখনো নতুন বছরের সব বই পায়নি প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থী অভিভাবকরা স্কুলে এসেও খালি হাতে ফিরে যাচ্ছেন বই না পেয়ে। ধাপে ধাপে কয়েকটি বই পেলেও বাকিগুলো নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। ফলে হতাশা আর সিলেবাস সম্পন্ন করা নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরাও। যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছে দ্রুত সব শিক্ষার্থীর হাতে পাঠ্যপুস্তক পৌঁছাতে কাজ করছে মন্ত্রণালয়। রাজীব হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপুর বিশেষ রিপোর্ট। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই নতুন মোড়কে বইয়ের কাঁচাগ্রহ আকৃষ্ট করে শিক্ষার্থীদের, বাড়ে বই পড়ার অসীম আগ্রহ। বছরের শুরুতে নতুন বইয়ের গন্ধ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার কথা থাকলেও বাস্তব চিত্র কিন্তু পুরোটাই আসলে আলাদা। অথচ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বই পেয়েছে মাত্র 19% শিক্ষার্থী। এর মধ্যে বেশিরভাগই বই পেয়েছেন প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা। অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীদের অধিকাংশ এখনো বই পায়নি। নতুন বছরে বই পেলে আমাদের একটা ওটা পড়াশোনা যেটা স্টার্ট হয়, এখন আমাদের কি হবে। আর বইগুলো তো খুব বড় বড়, যেমন হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন, তারপর জীববিজ্ঞান, এগুলো তো শেষ করা কোনো ইজি ব্যাপার না। বলতে আমরা কিছুই পাইনি। আমরা যদি নতুন বই না পেয়ে থাকি তাহলে আমরা সিলেবাস কিভাবে কমপ্লিট করব? এমন অনেকগুলো বই আছে যেগুলো এখনো পড়া ফিল আপ করা যাচ্ছে না, অনেক বড় বড় চ্যাপ্টার আছে। সর্বশেষ প্রাথমিকের 9 কোটি 20 লাখ বইয়ের মধ্যে মাত্র 4 কোটি 81 লাখ 61 হাজার বই ছাপা হয়েছে। আর মাধ্যমিকের 31 কোটি বইয়ের মধ্যে প্রায় 3 কোটি বই ছাপা হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সব মিলিয়ে 7.5 কোটির মতো বই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হলেও বই না পাওয়া নিয়ে হতাশ অভিভাবকরা। এখনো বই পাইনি, ওরা আমার 3টা না 4টা বই পাইছে। বই পাইতে যদি দেরি হয় তাহলে তো ওদের সিলেবাস কভার করতে অবশ্যই সমস্যা হবে। সিলেবাস কমপ্লিট করতে না পারে তাহলে তো বাচ্চারা ভালো রেজাল্ট করতে পারবে না। পড়াটা তো তার আগায় নিয়ে আসতে হবে, সেটা তো সে পারতেছে না। অতি দ্রুত বইটা দেওয়ার জন্য। এই বছর আমরা এখনো বই পাচ্ছি না, তাহলে একটা 8-9 এর বাচ্চা আপনার কি পড়বে আর কি পরীক্ষা দিবে সেটা বলেন। তবে প্রায় 4.5 কোটি শিক্ষার্থীদের জন্য 41 কোটি বিনামূল্যে পাঠ্য বই ছাপানো হয়েছে। সেই হিসেবে এখনও 81% শিক্ষার্থী বই পায়নি। কেন এমন হলো তার ব্যাখ্যা দেন প্রতিষ্ঠান শিক্ষকরা। ওরা একসাথে হয়তো সব বইগুলো পেলে সবগুলো বই একসাথে পড়া শুরু করতে পারতো, একসাথে আরম্ভ করতে পারতো। এখন দেখা গেল একটা বই পেল না, তাহলে বই না পেলে বইয়ের ভিতর কি আছে, সিলেবাস কি, ওরা তো জানতেছে না। অনলাইনে পড়ে যতটুক পারো আগাও, বই যখনই আসবে আমাদের জন্য তখন আগাতে সুবিধা হবে। এইসব বিষয় নিয়ে কথা বলতে নারাজ প্রতিষ্ঠান প্রধানরা, তাই ক্যামেরা দেখে সটকে পড়েন তিনি। উপর থেকে নিষেধ আছে যে ওইভাবে ছবি তোলা, যদি ম্যাম ওইভাবে বলে আমাদেরকে আমরা দিব। এদিকে সরকারের তরফ থেকে জানানো হয়েছে দ্রুতই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে কাজ করছে মন্ত্রণালয়। 4টা বই দিয়ে কি সিলেবাস মেকআপ হবে? 4টা বইয়ে এখনো তো হবে না, কারণ যেহেতু আমাদের মাত্র 6 মাস পিটেস হয়ে যাবে, সেহেতু আমাদের কাছে এটা একটা রাফ টাইম। সিলেবাস যেহেতু পেয়েছি তাহলে এই 4টা বই পড়তে হবে আমাদেরকে। এটা পড়ে আর কি শেষ করে পরে যদি এই বইগুলো ওগুলো পড়বো। আমরা ক্লাস 9-এ পড়ি, আমরা তাও একটাও বই পাই নাই। আমাদের ক্লাস যে নিচে 6 তারা 3টাও বই পাইছে, তাহলে আমরা কিভাবে পারবো? বাকি বইগুলো না পাওয়া হলে আমরা খুবই মনে করেন খুবই ভাবে একটা আপসেট হব, এটা আমাদের জন্য খুবই ভুল হবে। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় চলতি বছরের মাঝামাঝি জাতীয় সংসদ নির্বাচন দেওয়া সম্ভব বলে মনে করছে রাজনৈতিক দলগুলো। দ্রুত নির্বাচন না দিলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাওয়ারও ঘোষণা দেন তারা। নির্বাচন কমিশন বলছে প্রধান উপদেষ্টার কথা মতো নির্বাচনের প্রস্তুতি চলছে। আর প্রাক্তন জনপ্রশাসন সচিব আবু আলম শহীদ খান বলেছেন নির্বাচনকে অর্থবহ করতে সকলের সহযোগিতা প্রয়োজন। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট সরকারের পতন ঘটলে দায়িত্বভার গ্রহণ করেন নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব নেয়ার পর সংস্কারের বিষয়ে তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় কয়েক মাসের মধ্যেই গ্রহণযোগ্য নির্বাচনের দাবি ওঠে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। ভোটারলি রেডি, এটা শুধু যে আপনার বেশি দিন লাগার কথা, 1 মাসের মধ্যেই আপনার যদি হালনাগাদ কেউ করতে চায় সেটা করতে পারবে, এটাও ঘোষণা আছে। সবই তো তৈরি আছে এবং নির্বাচন কমিশনে বলেছে যে আমরা রেডি। আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। দাবি না মানলে আন্দোলনেরও হুঁশিয়ারি দেওয়া হয়। সর্বাগ্রে সংসদ নির্বাচন দিতে হবে। যদি সংসদ নির্বাচন না দেয় তাহলে আমরা বাধ্য হব ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে
আন্দোলন করার জন্য। নির্বাচন কবে নাগাদ হতে পারে এ নিয়ে সবশেষ তথ্য দেওয়া হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আমাদের প্রস্তুতিটা হচ্ছে প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডোটা দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। রাজনৈতিক দলগুলোর দাবি অনুযায়ী এবছরের মাঝামাঝি নির্বাচনের আয়োজন করা সম্ভব কিনা এ নিয়ে কথা হয় প্রাক্তন সচিব আবু আল শহীদ খানের সাথে। তিনি বলেন, অর্থবহ নির্বাচনের জন্য সকলের আন্তরিকতা প্রয়োজন। আমরা যদি অতীত অভিজ্ঞতার কথা দেখি তাহলে 3 মাসের মধ্যে একটা নির্বাচন করা সম্ভব, কিন্তু সেই নির্বাচনের মান কেমন হবে সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। তাই আলাপ আলোচনার ভিত্তিতে সংস্কার কী প্রয়োজন, কী না করলেই চলবে না, বা কী হলে একটা ভালো নির্বাচন করা যাবে, সেই ব্যাপারে ঐকমত্যে পৌঁছে একটা নির্বাচনের রোডম্যাপ অবশ্যই ঘোষণা করা যেতে পারে। জুন জুলাইয়ের মধ্যে তো এখনই নির্বাচন চাইলেই তো দেওয়া সম্ভব হবে না, সেটা তো আলাপ আলোচনার বিষয়। বাট আমরা দ্রুত নির্বাচনও করতে পারি এবং আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে পারি। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সকল বিষয়ে সংস্কার সেরে নির্বাচন নাকি কয়েকটি বিষয়ে সংস্কার করে নির্বাচন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য না হওয়ায় নির্বাচন বিলম্বিত হওয়ার সংশয় সৃষ্টি হয়েছে, যার পরিপ্রেক্ষিতে দ্রুত নির্বাচনের দাবি উঠেছে। তবে চলতি বছরের মাঝামাঝি নির্বাচন হবে কিনা এ বিষয়টি নিশ্চিত হতে তফসিল ঘোষণার দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা বিতর্কের। বিভিন্ন সংস্কার অংশ হিসেবে পুলিশ সংস্কারের কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। গঠিত হয়েছে পুলিশ সংস্কার কমিশন। এরই মধ্যে সংস্কারের জন্য সরকারের কাছে সুপারিশ পেশ করেছে কমিশন। পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পক্ষে সহযোগিতা চেয়েছেন পুলিশ প্রধান। আর তরুণ রাজনীতিকরা বলছেন, পুলিশের জন্য আলাদা কমিশন করে পুরনো প্রথা বাতিল করা প্রয়োজন। এই নিয়ে দেখুন নুসরাত শারমিনের বিশেষ রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের সময় পুলিশের নৃশংসতায় প্রাণ হারান বহু ছাত্র জনতা। ফ্যাসিস্ট সরকারের ক্ষমতা কায়েমের বাহন হতে গিয়ে জনতার বন্ধুখ্যাত পুলিশ ছিটকে পড়ে যায় জনসাধারণ থেকে, হয়ে ওঠেন সকলের তীব্র আক্রোশের কারণ। ভেঙে পড়ে গোটা পুলিশ বাহিনী। 5 আগস্টের পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর পুলিশ বাহিনীকে আবারও ঢেলে সাজানোর পরিকল্পনা করা হয়। গঠিত হয় সংস্কার কমিশন। আগস্ট পরবর্তী সময়ে পুলিশকে জনবান্ধব করতে সংস্কারের অংশ হিসেবে বিশাল রদবদল করা হয় পুরো পুলিশ বাহিনীতে। নতুন জায়গায় অলিগলি চিনতে সাময়িক অসুবিধা হলেও ধীরে ধীরে পুলিশ ফিরে পাচ্ছে তার চিরচেনা রূপ। জানিয়েছেন, জনমনে আবারও আস্থার সঞ্চারে কাজ করছেন তারা। জনগণের সাথে পুলিশের যেটা দূরত্ব তৈরি হয়েছিল কিছু অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে, আমরা চাই না সেসব ঘটনার পুনরাবৃত্তি হোক। জনগণের পূর্ণাঙ্গ সহযোগিতা চাই। আশা করি জনগণ এবং পুলিশ মিলে সমাজ থেকে আমরা অপরাধীদেরকে বিতাড়িত করতে সক্ষম হব। পুলিশ সংস্কারের প্রশ্নে পুলিশকে বিরাজনীতিকরণে জোর দেওয়া উচিত বলে মনে করেন নতুন আইজিপি বাহারুল আলম। সেই সাথে পুলিশকে আরও কার্যকর করতে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানান তিনি। পুলিশ সংস্কার কমিশন আলাদাভাবে কাজ করছেন এবং ওনারা বিভিন্ন সময় বলেছেন যে পুলিশের বিরাজনীতিকরণ মানে রাজনৈতিক কুপ্রভাব থেকে মুক্তির জন্য তারা অল্টারনেটিভ চিন্তা করছেন। তো আমরা এখনও ওইটার অপেক্ষায় আছি ওনারা আসলে কী সুপারিশ দেন। তবে আমরা মনে করি যে কোনো না কোনো একটা পথ বের করা উচিত। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যতটা কমিয়ে পুলিশ যেন নিরপেক্ষভাবে তার আইন প্রয়োগ করতে পারে। সংস্কার অবশ্যই প্রয়োজন উল্লেখ করে এই সংস্কারকে পুঁজি করে কেউ যেন অরাজকতা তৈরি করতে না পারে সেদিকে খেয়াল রাখার দাবি তরুণ রাজনীতিকদের। সেই সাথে সংস্কারের পাশাপাশি ভালো রাজনীতিবিদদের কোনো বিকল্প নেই বলে মনে করেন তারা। পুলিশ ক্ষমা চাবে, এদেরকে মেরে ফেলেছে, ওদেরকে মেরেছে, কি লাভ? ক্ষমা চেয়ে কি লাভ হবে? কালকে আবার ক্ষমা চাবে। গত 15 বছরে কত র্যাব হত্যা করেছে, কত সাধারণ মানুষকে হত্যা করেছে, আমরা এই ব্যাপারে কথা বলিনি। তো আমার কথা হলো, একটা সময় এখন আসছে আমরা আবেগটাকে বাদ দিয়ে বিবেকে আসি। দেশ পরিচালনায় ভালো মানুষ থাকবে। পুলিশকে আসলে কেন্দ্রীভূত ফোর্স আকারে রাখার দরকার নাই, বরং হচ্ছে যে আপনি প্রত্যেকটা যে প্রশাসনিক ইউনিট আছে, যেমন ধরেন সিটি কর্পোরেশনের একটা পুলিশ ইউনিট, প্রত্যেকটা পৌরসভা, প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের নিজস্ব পুলিশ ফোর্স থাকবে। পুলিশের কেন্দ্রের যে ইউনিটটা থাকবে সে কাজটা করবে হচ্ছে পুলিশকে রিক্রুট করা, ট্রেন করবার পরে তাদেরকে হচ্ছে পুলে দিয়ে দিবে যে
স্থানীয় প্রশাসনের যে কয়জনকে পুলিশ আকারে দায়িত্ব দেওয়া দরকার তারা পত্রিকায় বিজ্ঞাপন দেবে। দ্বিতীয়ত হচ্ছে পুলিশের ওভারসাইটের জন্য আলাদা কমিশন দরকার, ইন্ডিপেন্ডেন্ট কমিশন। ব্রিটিশ আমলে প্রণীত কিছু কিছু আইন ও প্রবিধান যুগের প্রয়োজনে সংস্কার বা হালনাগাদ করা জরুরি বলে মনে করেন পুলিশ সংস্কার কমিশন। সেই সাথে পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক মতাদর্শ না দেখার সুপারিশ করেন তারা। একই সাথে পুলিশ আইন 1861, ফৌজদারি কার্যবিধি 1898 এবং পিআরবি 1943 পরিবর্তন বা পরিমার্জন করার সুপারিশ করেন তারা। সংস্কার করা আমার দায়িত্বের মধ্যে পড়ে না, আমরা শুধু কিছু সুপারিশ করি যে এই ধারাগুলো আমরা চেঞ্জ করা দরকার। কিছু কিছু ধারা আমরা দেখেছি যেগুলো আমাদের হয়তো দেড়শো, বললাম 1861 সালের আইন মানে 150 বছর হয়ে গেছে। দীর্ঘদিনের লেজুর ভিত্তিক অবস্থান থেকে বেরিয়ে নতুন ইমেজে জনমানুষের আস্থা অর্জনের চেষ্টা করছে পুলিশ বাহিনী। আর এই প্রচেষ্টাকে আরও সামনে এগিয়ে নিতে পারে সংস্কার প্রক্রিয়া। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। দীর্ঘদিন রাস্তা খোঁড়াখুঁড়ি করে ফেলে রাখায় চলাচল করতে পারছে না রাজধানীর কাপ্তান বাজার সড়কের মানুষ ও ব্যবসায়ীরা। ধীর গতিতে মেরামতের কাজ চলায় বন্ধ হওয়ার উপক্রম জনবহুল এই এলাকার দোকানপাট। ব্যবসায়ীদের দাবি, নির্মাণ কাজে ধীর গতির কারণে ব্যবসায়িকভাবে লোকসানে পড়ছেন তারা। যদিও মাই টিভির প্রতিবেদনের ফলে আবারও জোরে সোরে কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। অচিরেই কাজ শেষ হবে দাবি তাদের। SM খোরশেদ আলমের রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 38 নম্বর ওয়ার্ডের কাপ্তান বাজার সড়কের দৃশ্য এটি। এলোমেলোভাবে ড্রেনের মাটি সরিয়ে অপরিষ্কার অবস্থায় পড়ে আছে রাস্তাটি। ফলে নানা সমস্যার কথা তুলে ধরেন ব্যবসায়ী ও পথচারীরা। কোনো কাস্টমার আসে না মার্কেটে, এবং ওনারা যে কাইটে গেছে এই পর্যন্ত আসে নাই। এই যে রাস্তার মধ্যে মাটি থুয়ে দিছে, বিভিন্ন লোকের দুর্ভোগ চলতেছে। কাজ তো করে চলে যায়, আমাদের রাস্তায় কাজ করে চলে যায়, আর আমাদের দোকানপাট তো বন্ধ, আমাদের ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। কাটার পর 4 মাস যাবত এই দোকানে কোনো কাস্টমারই নাই, আর যাবত মানে ময়লা ফালায় দোকানের উপরে ভিড় করে রাখছিল। বেকুদে মাটি তুলে আমাদের দোকানের সামনে আপনি ভরাট করে রাখছে। এক হইলো কাস্টমারও দোকানে ঢুকতে পারে না, প্লাস যানজট সৃষ্টিও, আমাদের যে জনপারাপারের অনেক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। কাজের মান নিয়েও প্রশ্ন তোলেন স্থানীয়রা। রাস্তার সামনে ময়লাগুলা ফেলে রাখছে, মানুষ যাতায়াত করতে পারে না, মানুষের প্রচুর দুর্ভোগ হইতেছে। সামনে নওয়াবপুর গভর্নমেন্ট স্কুলের বাচ্চারা যাতায়াত করতে পারে না, এখানে কোনো যাতায়াত করতে পারতেছে না, দোকানদারকে ব্যবসা করতে পারতেছে না, রাস্তা জ্যাম হয়ে থাকে সব সময়। এই কাজটা কোন কন্ট্রাক্টর নিছে আজও পর্যন্ত কন্ট্রাক্টরের চেহারা দেখলাম না। আজকে 4টা মাস ধরে যে দুর্ভোগ, দোকানদারের অবস্থা, কেউ বিসমিল্লাহ করতে পারে না, বনিবাট্টা করতে পারে না। তবে মাই টিভির প্রতিবেদনের পর দ্রুত গতিতে কাজ চলছে বলে জানান সংস্থার প্রধান প্রকৌশলী। এই রাস্তাটা আমাদের ঠিকাদারকে এই কাজটা শেষ করার জন্য মেয়াদ দেওয়া আছে আগামী 30 মার্চ পর্যন্ত, এবং আমরা মনে করি 30 মার্চের আগেই কাজটা আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। এবং কাজের গুণগত মান এবং পরিমাণগত মান আমরা যাচাই না করে তাকে আমরা এটা বিল দেব না। মাই টিভিকে ধন্যবাদ জানান মোহাম্মদ আমিনুল ইসলাম। ওই রাস্তার কাজ চলাকালীন সময়ে যে আপনারা সরেজমিনে দেখেছেন, দেখার পরে রাস্তার উপরে কিছু মাটি টাটি ছিল বা ড্রেন থেকে তোলা কিছু স্লাজ ছিল। এই স্লাজগুলো ওই সরাইতে গেলে ভেজা অবস্থায় সরানো যায় না, একটু 2-4 দিন পরে সরাইতে হয়। তো সেগুলো সরাইতে গিয়ে রাস্তায় কিছু তো একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এবং আপনারা এই সরেজমিনে এই প্রতিবেদন করার জন্য আমাদের কাজের গুণগত মান এবং একটু স্পিড বেড়েছে, এর জন্য আপনাদের মাই টিভিকে ধন্যবাদ। SM খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। বেশ কিছুদিন ধরে ঊর্ধ্বমুখী সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, ঔষধ, শিশু খাদ্য সহ সবকিছুরই দাম আগে থেকে বেড়েছে প্রায় দ্বিগুণ। তার ওপর শতাধিক পণ্য ও সেবা মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। অর্থবছরের মাঝামাঝি সময়ে নতুন করে ভ্যাট বাড়ানোয় আরেক দফা বাড়বে দাম। সরকারের তরফে মূল্যস্ফীতিতে প্রভাব না পড়ার কথা বলা হলেও ভ্যাটের কারণে বিপাকে সাধারণ জনগণ। বিস্তারিত SM তানবীরের রিপোর্টে। দেশে চলমান মূল্যস্ফীতির মধ্যেই হোটেল, রেস্তোরাঁ, মোবাইল রিচার্জ, ইন্টারনেট, ঔষধ, কোমল পানীয় সহ প্রায় শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট বাড়িয়েছে সরকার। বেশ কিছুদিন ধরেই অনেক পণ্যের দাম বেড়েছে প্রায় দ্বিগুণেরও বেশি। এই অবস্থায় নতুন করে কর বাড়লে আরও বাড়বে পণ্যের দাম। বাড়তি দামে পণ্য কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। যদিও ব্যবসায়ীদের আন্দোলনের মুখে হোটেল রেস্তোরাঁর বাড়তি ভ্যাট প্রত্যাহার করেছে এনবিআর। দেশের সরকার জনগণের দিকে না তাকিয়ে সরকার কিভাবে চলবে,
এটাই তারা লক্ষ্য করতেছে, জনগণের প্রতি তাদের কোনো খেয়াল নাই আমি দেখতেছি। প্রত্যেকটা প্রোডাক্টে 10 থেকে 15 টাকা বেড়ে গেছে। যেমন এই বিস্কিটটা আমি গত মাসে নিয়েছি 60 টাকায়, এখন বর্তমানে হয়ে গেছে 70 টাকা। বিশেষ করে ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় প্রতিনিয়ত বিক্রেতাদের সাথে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন ক্রেতারা। প্রত্যেকটা কোম্পানিতে শুধু দাম বাড়তি এখন, যেমন দেখাচ্ছি আমি, যেমন এই টোরাক্স স্কোয়ার ট্যাবলেটটা আগে ছিল 12 টাকা পিস, এখন করছে 30 টাকা পিস। এই ট্যাবলেট ছিল 8 টাকা পিস ভিটাবিয়ন, এখন করছে 12 টাকা পিস। ভ্যাট যদি বাড়ে তাহলে আরও বেশি বাড়বে, এতে ক্রেতাদের নিয়ে আমাদের সাথে অনেক ঝামেলার সৃষ্টি হয়। আগে তো ওষুধের একটা প্রোডাক্টের দাম বাড়লে আমাদেরকে ইনফর্ম করতো, এখন আর ইনফরমেশনও দেয় না, অটোমেটিক বেড়ে যায়। হ্যাঁ, আমরা পড়ছি বিভাগে, আমার মনে হয় ঔষধের ব্যবসা আমরা আর করতে পারবো না। প্রাইস অনেক হাই হয়ে গেছে, এটা হলো মেন রিজন। আর মেডিসিনের দাম আগের থেকে একটু বেড়ে গেছে রেঞ্জ। ইসের মধ্যে পজিশনে আনতে হলে তো আপনাকে তার টাকার দরকার, যে চোর দাওর যা আছে সবার উপরে ট্যাক্স বাড়াবে। মনিটরিং এর মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ না করে উল্টো কর বাড়ালে ক্রেতাদের উপর বাড়বে চাপ। তাই বাজার নিয়ন্ত্রণ সহ পণ্যের দাম নাগালের মধ্যে এনে ভ্যাট বাড়ালে লাভবান হবে সরকার সহ সাধারণ জনগণ। এস.এম. তানবীর, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে জানবো নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর। রাজধানীর কাউরান বাজারে আছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু, আমরা তার কাছ থেকে জানবো জিনিসপত্রের দাম। অপু, এক সপ্তাহের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর কেমন দেখছেন আমাদেরকে জানান। শারমিন, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই, যেহেতু শীতকালীন মৌসুম, এর ফলে কিন্তু যে শীতকালীন যে সবজিগুলো রয়েছে, যেগুলোর দাম বিগত দিনে খুব চড়া মূল্যে ছিল, সেগুলো কিন্তু একদম যারা ক্রেতা সাধারণ রয়েছেন, নগরবাসী রয়েছেন, তাদের একদম নাগালের মধ্যে চলে এসেছেন, যার ফলে তাদের মধ্যে একটা স্বস্তির ভাব আমরা দেখতে পেরেছি এবং তাদের সাথে কথা বলে আমরা এটা জানতে পেরেছি। তবে ভিন্ন চিত্র লক্ষ্য করা গেছে চাল এবং তেলের বাজারে। আমরা এসে দেখেছি যে 50 কেজি চালের বস্তায় 250 থেকে 275 টাকা বেড়েছে এবং প্রতি কেজিতে যদি আমরা হিসাব করি সেখানে 10 থেকে 12 টাকা করে বেড়েছে এবং তেল লিটার প্রতি 10 টাকা করে বেড়েছে। এবং বেশ কিছু জায়গায় আমরা খোঁজ নিয়ে দেখতে পেরেছি যে সয়াবিন তেল আসলে অনেক দোকানে থাকা সত্ত্বেও তারা দিচ্ছে না, কারণ তারা বলছে যে তেল নেই, মানে একটা কৃত্রিম সংকট তৈরি করে এর দামটা ঊর্ধ্বগতি করার চেষ্টা করছে। অর্থাৎ এখানে যারা মানে কেনাকাটা করতে আসছেন চাল এবং তেল, তাদের মধ্যে একটাই কথা, যেহেতু শীতকালীন সবজির বাজার নিয়ন্ত্রণে এসেছে, সেহেতু আসলে চালের বাজার এবং তেলের বাজার এই দুটোকে যদি আসলে নিয়ন্ত্রণ করা যায় তাহলে কিন্তু আসলে যে নগরবাসীর যে দীর্ঘদিনের দাবি সেটি যেমন একদিকে পূর্ণ হবে, তেমনি যে 24-এর যে পট পরিবর্তনের পরে বাজার নিয়ন্ত্রণের ব্যবস্থা যে জল দাবিটি, সেই দাবিটি আরও প্রতিস্থাপিত হবে, এমনটি মনে করছেন মানে ক্রেতা সাধারণরা। তো কারণ বাজার থেকে শারমিন, এটাই ছিল আমার কাছে সর্বশেষ খবর। শারমিন। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, কারণ বাজার থেকে বাজার দর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ঘন কুয়াশার কারণে 4 ঘন্টা বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে পাটুরিয়া, দৌলদিয়া ও আরিচাক কাজির ঘাটের ফেরি চলাচল। ঘাট কর্তৃপক্ষ জানায়, শুক্রবার ভোর 4টা থেকে কুয়াশার কারণে পাটুরিয়া, দৌলদিয়া ও আরিচাক কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হয় সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ। এতে মাঝ নদীতে আটকে পড়ে ছোট বড় 4টি ফেরি। ঘাট এলাকাতে লম্বা হয় যানবাহনের সারি। তীব্র শীত এবং কুয়াশায় যানবাহনের শ্রমিক, ব্যবসায়ী ও যাত্রীসহ জেলার ছিন্নমূল মানুষ আছেন অতি কষ্টে। অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না কেউ। সকালে কুয়াশার চাপ কমে যাওয়ায় আবারও ফেরি চলাচল শুরু হয়েছে জানিয়েছেন ঘাটের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ সালাম হোসেন। এবার গ্রাম বাংলার খবর। সিলেটের গোয়েনঘাট সহ বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে 1,30,00,000 টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের 48 বিজিবি দায়িত্বাধীন গোয়েনঘাটের পান্তুমাই, দমদমিয়া, বিছনাকান্দি, সংগ্রাম, তামাবিল, প্রতাপপুর এবং সোনারহাট বিওপি সহ সিলেট এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কমলা, চিনি, মহিষ, গরু, কিসমিস, জিরা, সাবান, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ এবং চোরাচালানি মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য 1,29,89,200 টাকা। বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, দেশ আজ অসুস্থ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের প্রধানতম নৈতিক দায়িত্ব। বৃহস্পতিবার রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত নিজ রাজনৈতিক কার্যালয়ে রাজশাহীর আদালতে নবনির্বাচিত জিপি ও পিপিদের নিয়ে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী আবুল কাশেম, রাজশাহী আদালতের জিপি মাইনুল হাসান পান্না সহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীবৃন্দ। ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে নড়াইল এক্সপ্রেস নামের একটি পরিবহনের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার গফুর মন্ডলপালা এলাকার সালাম শেখের ছেলে। বৃহস্পতিবার ভাঙ্গা মাওয়া এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার মালিকগ্রাম কলাতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট আশিকুজ্জামান মণ্ডল জানান, ঢাকা থেকে নড়াইলগামী একটি বাস বেপরোয়া গতিতে ঘটনাস্থলে এসে সামনে থাকা একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। পরে মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। রাজশাহীতে এক ছাত্রকে জিম্মি করে চাঁদা আদায়ের চেষ্টাকালে ৩ ভুয়া সমন্বয়ককে আটক করে পুলিশের সোপর্দ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার মহানগরীর উপশহরের পুলিশ ফাঁড়ির নিকট থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন রাজশাহী কলেজের পলিটিক্যাল সায়েন্সের শিক্ষার্থী শাহাদত হোসেন, বাংলাদেশ পলিটিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ও শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজের শিক্ষার্থী আকাশ হোসেন। মহানগরীর বোয়ালিয়া থানার অফিসার্স ইনচার্জ মেহেদি মাসুদ বলেন, ঘটনাস্থল থেকে 3 জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে, খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই কর্মকর্তা। বৈধ কাগজ না থাকা যশোরের হয়াতপুর গ্রামের একটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত বসাতে গেলে শ্রমিকদের বাধা উপেক্ষা করে রাস্তার উপর আদালত বসে 5 লক্ষ টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার মনিরামপুর উপজেলার অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযান চালাতে গেলে শ্রমিকরা বাধা সৃষ্টি করেন। তখন রাস্তার উপর মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে গোলাগুলি সৃষ্টি হলে এক পর্যায়ে বাধা উপেক্ষা করে সেখান থেকে 5 লক্ষ টাকা জরিমানা করেন আসিফুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়। এ সময় আরও উপস্থিত ছিলেন এমদাদুল হক, পরিবেশ অধিদপ্তর উপপরিচালক যশোর, জিহাদ হোসেন, পরিদর্শক ও পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয় মিজানুর রহমান। উপজেলার সনমানিয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আড়াল ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার সংখ্যাগরিষ্ঠ কৃষকদের সংগঠিত করার লক্ষ্যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমানের সভাপতিত্বে জেলার কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন শিকদার সহ আরও অনেকে। সিরাজগঞ্জে বেলকুচি উপজেলা তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে স্কুল ও কলেজের শিক্ষার্থী নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার, গোপনীয় শাখা, আইসিটি শাখা, ব্যবসা ও বাণিজ্য শাখা, তথ্য ও অভিযোগ শাখা, ফজলে রাব্বি সহ বিভিন্ন স্কুলের ও কলেজের ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। মানিকগঞ্জের হরিরামপুরে শীতার্ত অসহায় দরিদ্র ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার হরিরামপুরের ধুলসুরা ইউনিয়নের আবিধারা এলাকায় মোহাম্মদ আইয়ুব খানের ব্যক্তি উদ্যোগে হরিরামপুর, দোহার ও নবাবগঞ্জের 10,000 শীতার্ত অসহায় দরিদ্র ব্যক্তিদের এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় শাহেদ খান ও স্থানীয় প্রতিনিধি আকিব খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন 2024-25 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় টাঙ্গাইলের ধনবাড়িতে রাস্তা টেকসইকরণের লক্ষ্যে হেরিংবন বন্ড
এইচবিবি করণ দ্বিতীয় পর্যায় প্রকল্পের ঠিকাদার নির্বাচনের লটারি অনুষ্ঠিত হয়েছে। গতকাল ধনবাড়ী উপজেলা পরিষদের হলরুমে বৈধ 261 ঠিকাদার প্রতিষ্ঠানের উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখা কর্তৃক আয়োজনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু সাইদ। এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম মণ্ডল, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা এস.এম. ফারুক ইমাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন ও ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাবিজুর রহমান সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকল ঠিকাদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ে মোবাইল ফোন আনায় ক্ষিপ্ত হয়ে ঝালকাঠির সদর উপজেলার নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর 7 ছাত্রীকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে এই ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনকে তার কক্ষে অবরুদ্ধ করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ এবং ম্যাজিস্ট্রেট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত অবস্থায় ওই শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, ওই শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।